30 বছর বয়সী দাঁড়িয়ে নিজেকে একটু রিফ্রেশ করতে জেজু আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু সেখানে পৌঁছেই তার দেখা হয় ডঙ্গানের সাথে। এই ছেলেটাই তার এক্স বয়ফ্রেন্ড। সে দারিমের আর্থিক অবস্থা ও সাধারণ চেহারার কথা বলে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে চলে গিয়েছিল। ভাগ্যক্রমে আজ ডঙ্গান একজন বিখ্যাত প্রোগ্রামার আর দারিম এখনও বেকার। সে জানতে পারে ডঙ্গান এখন তারই বেস্ট ফ্রেন্ড সুসানকে বিয়ে করতে যাচ্ছে, এমনকি তাদের একটি বাচ্চাও আসতে চলেছে। নিজেকে বিব্রত হওয়ার হাত থেকে বাঁচাতে দারিম তাকে মিথ্যা বলে যে সেও তার বয়ফ্রেন্ডের সাথে এখানে ঘুরতে এসেছে। দারিমের তো ইচ্ছে করছে যদি সে কোনোভাবে এখান থেকে পালাতে পারত তাহলে খুব ভালো হতো, কারণ নিজের এক্স বয়ফ্রেন্ডকে নিজেরই বেস্ট ফ্রেন্ডের সাথে মেনে নেওয়া যায় না। কিন্তু দারিম শত চেয়েও যেতে পারবে না, কারণ কিছুদিন আগে তার বোন তাকে জানায় সে বিয়ে করতে যাচ্ছে, আর ছেলের পরিবার খুবই ধনী। আর সেই বিয়েতে দারিম যেন নিজের সাধারণ চেহারা নিয়ে উপস্থিত না হয়। তাই তার বোন ওই ছেলেকে বলেছে তার বোন দারিম আমেরিকায় পড়াশোনা করে। আসলে দারিমের বোন তাকে আড়াল করতে এবং নিজের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে বিদেশের কথা বলে তাকে জেজু আইল্যান্ডে পাঠিয়ে দিয়েছে। যদিও বিষয়টি দারিমের খুব খারাপ লাগে, তবুও বোনের ভবিষ্যতের কথা ভেবে সে রাজি হয়ে যায়। এসব কথা ভাবতে ভাবতেই হঠাৎ তার চোখ পড়ে জি হিয়োকের উপর। ছেলেটি বেশ হ্যান্ডসাম। এক গভীর দৃষ্টিতে সে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। কিন্তু মাতাল দারিম ছেলেটিকে দেখে ভেবে নেয় হয়তো সে আত্মহত্যা করতে যাচ্ছে। তাই সে তাকে বাঁচাতে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে, আমাদের সবার জীবনে এমন এক সময় আসে যখন মনে হয় মরে যায়, তাহলেই হয়তো সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু জীবন তো একটাই, এত সহজে হাল ছাড়লে কি চলবে? এই দেখো, আমার জীবনে ভালোবাসা নেই, টাকা নেই, বাবা নেই, তাও তো আমি বেঁচে আছি। এই ধস্তাধস্তির মধ্যে পড়ে গিয়ে হিয়োক তার হাতে সামান্য আঘাত পায়। পরদিন সকালে দারিম জানতে পারে ওই লোকটি গত রাতে ডাক্তার দেখিয়ে তার নামে বিল করে রেখেছে। তাই হাসপাতালের সমস্ত বিল তাকে দিতে হচ্ছে। সমস্ত বিল পরিশোধ করে এখন তার কাছে মাত্র 10 ওন বাকি আছে। কিন্তু এই সামান্য টাকায় সে চলবে কিভাবে? তখনই তার মনে পড়ে ডিসকাউন্ট কুপনে হোটেলে থাকার সাথে সকালের নাস্তা ফ্রি আছে। কিছুটা আশ্বস্ত হলেও সামনে হিয়োককে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ভীষণ রেগে যায়, কারণ তার জন্য এখন তার এই অবস্থা। কিন্তু হঠাৎই তার বান্ধবী সুসানের আওয়াজ শুনে মুহূর্তেই যেন সে বদলে যায়। সুন্দর এক হাসি দিয়ে সে তাদের সাথে কথা বলতে শুরু করে। হিয়োক অবাক হয়ে তা লক্ষ্য করে। দারিমের এমন পরিবর্তন দেখে সে বুঝে ফেলে তাদের মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এদিকে দারি হিয়োককে তার বয়ফ্রেন্ড বলে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। হিয়োকও বেশ বুদ্ধিমান, পরিস্থিতি বুঝে সেও দারিমের বয়ফ্রেন্ড সাজার নাটক শুরু করে। আসলে হিয়োক একজন ট্যালেন্টেড ব্রোকার এবং স্ট্র্যাটেজিক ইনভেস্টর। তার কাজ হলো বড় বড় কোম্পানি এবং প্রতিভাবান ব্যক্তিদের খুঁজে বের করে তাদের মধ্যে চুক্তি করিয়ে দেওয়া। তবে তার মতে মেয়েরা অনেক ঝামেলাজনক, তাদেরকে কেউই বুঝতে পারে না। তাই সে তার বাবার পছন্দ করা মেয়েকেও বিয়ে করতে চায়নি। সে নিজেকে সিঙ্গেল ও স্বাধীন রাখতে পছন্দ করে। সে এখানে এসেছে ডঙ্গানের জন্য, একজন বড় বিজনেস টাইকুনের জন্য। সে ডঙ্গানকে খুঁজছিল এবং এই চুক্তিটি সে কিছুতেই হারাতে চাইছিল না। এদিকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা দেখে সে ভেবে নেয় ডঙ্গান হয়তো দারিমের পূর্ব পরিচিত এবং এতে তার চুক্তি করতে বেশ সুবিধা হবে। তাই সে ডঙ্গানকে রাতের পার্টিতে আসার আমন্ত্রণ জানায়। কিন্তু ডঙ্গান বেশ কৌতূহল নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। প্রাক্তন প্রেমিকার চোখের দিকে তাকিয়ে সে নিশ্চিত হয় দারিম অভিনয় করছে। তাই তার মুখে একটি তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। তবুও কেন জানি দারিমের আচরণের এমন পরিবর্তন তাকে বেশ ভাবিয়ে তোলে। রুমে ফিরেই হিয়োক দারিমকে একটি প্রস্তাব দেয়। যদি সে বাকি দিনগুলো তার গার্লফ্রেন্ডের মতোই অভিনয় করে তবে সে হাসপাতালের বিলের 10 গুণ টাকা দারিমকে ফেরত দেবে। নিজের সাজানো মিথ্যা আর টাকার কথা ভেবে অভাবী দারিম তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর হিয়োক দারিমকে একটি এক্সক্লুসিভ ড্রেস হাউসে নিয়ে যায়। কিন্তু ড্রেসগুলোর এত দাম দেখে দারিম তাকে মানা করে দেয়, কারণ তার মতো এত সাধারণ মেয়ের পক্ষে এসব ড্রেস কেনা সম্ভব নয়। কিন্তু হিয়োক তাকে বুঝিয়ে বলে এটা শুধু তার একটি ইনভেস্টমেন্ট।
কারণ সে তো তার গার্লফ্রেন্ডকে আর যে সেই পোশাক পরিয়ে রাখতে পারে না। এ কথা শুনে দারিমের খুব খারাপ লাগে। তার মনে পড়ে তার প্রাক্তন প্রেমিকও একসময় তাকে এভাবেই অপমান করেছিল। দারিম ভীষণ রেগে যায়। এরই মধ্যে সে দেখতে পায় এক গর্ভবতী মহিলার হাতে থাকা জিনিসপত্র হঠাৎই মাটিতে পড়ে যায়। সে তাকে সাহায্যের জন্য ছুটে যায়। দারিমের এই আচরণ হিয়োকের বেশ ভালো লাগে। সে তার আচরণের জন্য দারিমের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি শুধু চাই আমার গার্লফ্রেন্ড যেন সবার চেয়ে সুন্দরী হয়। এরপর তারা আবারও একটি বড় দোকানে যায়। সেখানে হিয়োক তার কার্ড দিয়ে দারিমের জন্য একটি দামি পোশাক আর এক নতুন হেয়ার স্টাইল পছন্দ করে দেয়। মেকআপ আর সাজগোজের পর দারিমকে দেখতে একদম রূপকথার সিন্ডেলার মতো লাগছিল। হিয়োকও এক মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং সে দারিমের আঙুলে একটি হীরার আংটি পরিয়ে দেয়। তারপর তারা একসাথে সেই পার্টিতে উপস্থিত হয়। হিয়োক ও দারিমকে এত কাছাকাছি দেখে ডঙ্গানের জ্বলে ওঠে। তার প্রাক্তন প্রেমিকা যে এত সুন্দর তা সে আগে কেন দেখেনি। তাই সে তাদের সম্পর্ক ভাঙতে দারিমের আগের প্রেমের কথা হিয়োককে জানিয়ে দেয়। কিন্তু হিয়োক তাকে বলে সে নিশ্চয়ই একটি আস্ত গাধা, তাই সে দারিমের মূল্য বুঝতে পারেনি, আর তাই আমি দারিমকে পেয়ে গেছি। সে আরও জানায় সে বড় বড় কোম্পানির জন্য দক্ষ মানুষ খুঁজে দেয় এবং তার কোম্পানির মূল্য প্রায় 200 থেকে 300 বিলিয়ন। যা শুনে ডঙ্গান ও সুসান তাকে আরও বেশি খাতির করতে শুরু করে। কিছুক্ষণ পর দারিমকে একা পেয়ে ডঙ্গান ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। সে তাকে বলে, আমি জানি তুমি আমাকে ফিরে পাওয়ার জন্য এসব অভিনয় করছো। কিন্তু দারিম তাকে তাচ্ছিল্যের সুরে বলে, আমি তোমার জন্য কেন অভিনয় করব? আমরা দুজনে একে অপরকে ভালোবাসি। কিন্তু ডঙ্গান দমে যাওয়ার পাত্র নয়। সে তাদের সম্পর্কের সত্যতা যাচাই করতে হিয়োকে দারিমের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। হিয়োকও বুদ্ধি খাটিয়ে বলে যে সে দারিমের মার সাথে দেখা করেছে এবং তার বাবার ছবি দেখেছে। যা শুনে ডঙ্গানের সন্দেহ কিছুটা দূর হয়। কিছুক্ষণ পর দারিম আর হিয়োক যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন ডঙ্গান আবার তাদের দিকে এগিয়ে আসে। তার চোখে তখনও প্রশ্ন, আর তার এই বাড়তে থাকা সন্দেহকে দূর করতে দারিম এক ঝটকায় হিয়োককে জড়িয়ে ধরে। সবাইকে চমকে দিয়ে তার ঠোঁটে ঠোঁট রাখে। মুহূর্তটা যেন থমকে যায়, যা দেখে ডঙ্গান ভীষণ রেগে যায়। কিন্তু হিয়োক সে এই চুমুতে এতটাই আবেগে ভেসে যায় যে অবাক হয়ে বলে ওঠে, আরেকবার করো। পরের মুহূর্তেই তারা আবারও কাছাকাছি চলে আসে। এইবার আর তাড়াহুড়ো নেই, আর পরিবেশটাও হয়ে ওঠে অনেক রোম্যান্টিক। কিছুক্ষণ পর দারিম লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। হিয়োকও কিছুটা অপ্রস্তুত ফিল করে, কারণ এটাই ছিল তার জীবনের প্রথম চুমু। লজ্জা আর উত্তেজনায় তার হাত পা কাঁপছিল। এদিকে ডঙ্গান এসব দেখে নিশ্চিত হয় যে তারা সত্যি প্রেম করছে। এরপর নাচের সময় তাদের দুজনের মধ্যেই এক অদ্ভুত জড়তা ও লজ্জা কাজ করছিল। কিন্তু ডঙ্গানকে আবারও সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তারা এই অভিনয়টা নিখুঁতভাবে চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হিয়োক আলতো করে দারিমের হাত ধরে। এক সুন্দর কাপলের মতো তারা নাচতে শুরু করে। মুহূর্তগুলো এতটাই নিখুঁত যে দেখে বোঝার কোনো উপায়ই নেই সব কিছুই অভিনয়। নাচ শেষে দারিম হিয়োকে নিয়ে ভাবতে শুরু করে। ঠিক তখনই তার প্রাক্তন প্রেমিক ডঙ্গান এসে তাকে তাদের অতীত ভালোবাসার কথা বলতে শুরু করে। তারপর সে নির্লজ্জের মতো দারিমকে বলে, চলো আজকের রাতটা একসাথে কাটাই। ডঙ্গান যে এত নিচু তা দারিম ভাবতেও পারেনি। সে তার সাথে জোরাজুরি করতে শুরু করে। ঠিক তখনই হিয়োক এসে ডঙ্গানকে একটি ঘুষি মারে। তারপর সে দারিমকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। দারিম যখন জোনাকের আলোয় দাঁড়িয়ে তার পুরনো ভালোবাসার কথা বলছিল, হিয়োক তখন অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। সে ভাবছিল যে মেয়েটা তার সাথে প্রতারণা করা প্রেমিকের জন্য কষ্ট পায়, তার মনটা কত বিশাল। সে যেন চেয়েও নিজেকে দূরে সরাতে পারছে না। মনের অজান্তে সে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই মেয়েটাকে সে এত সহজে যেতে দেবে না। তাই সে কোনো বাহানা না পেয়ে দারিমকে অনুরোধ করে, শুধু আর একটা দিন আমার সাথে থেকে যাও। সেই রাতে হিয়োক বেশ চিন্তিত হয়ে পড়ে। যে লোকটা সকালে কোটি টাকার ডিল সাইন করে সে এখন বিছানায় শুয়ে গুগলে সার্চ করছে কিভাবে পারফেক্ট কিস করতে হয়। ঠিক তখনই তার ছোট ভাই ফোন করে ব্যবসার কথা বলতে শুরু করে। কিন্তু হিয়োকের কানে কিছুই ঢুকছে না। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, পরের বার যখন সে দারিমকে চুমু খাবে
তখন তার কেমন ফিল হবে? একেই বোধহয় বলে প্রথম প্রেমের মিষ্টি পাগলামি। পরদিন সকালে তারা একসাথে অনেক সুন্দর সময় কাটায়। সাইকেল চালানো থেকে শুরু করে একসাথে ব্রেকফাস্ট, সবকিছুতেই ছিল যেন এক মুগ্ধতা। বোঝা যাচ্ছিল হিয়কের মনের বরফ গলতে শুরু করেছে। হলুদ ক্যানেলা ফুলের মাঠ দিয়ে হাঁটার সময় তারা একটি বড় গাছের নিচে থামে। দারিম হঠাৎই মাটি থেকে একটি 4 পাতার ক্লোভার খুঁজে পায়, যা নাকি সৌভাগ্যের প্রতীক। সে মিষ্টি হেসে হিয়ককে বলে, এই ক্লোভার আমার জীবনের সৌভাগ্য, আর আপনি সেই সৌভাগ্য। আর এই কথা শুনে হিয়ক নিশ্চিত হয়ে যায় এই মেয়েটাকেই সে ভালোবাসে। তাই দারিমকে ইমপ্রেস করতে সে একটি বিলাসবহুল ইয়ট ভাড়া করে। কিন্তু এখানেই ঘটে বিপত্তি। ডলফিন দেখতে গিয়ে দারিম পা পিছলে সমুদ্রে পড়ে যায়। হিয়কও তাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেয়। তার জন্য হিয়কের এই ভালোবাসা দেখে দারিম নিচ থেকে হিয়ককে চুমু খায়। তারপর তাদের এই আবেগ আর বাদ মানে না। ঠিক তখনই দারিমের মাথায় আসে এক অদ্ভুত চিন্তা। দাঁড়াও, আমরা তো সাগরে পড়ে গিয়েছিলাম, গায়ে নোনা জল, তাই আগে গোসল করতে হবে। অনিচ্ছা সত্ত্বেও হিয়ককে গোসলে যেতে হয়। অন্যদিকে দারিমের বোনের বিয়েতে ঘটে এক দুর্ঘটনা। যে ছেলেকে তার বোন অনেক ধনী মনে করেছিল, সে আসলে এক প্রতারক। সে এক গ্যাংস্টার থেকে প্রচুর ঋণ নিয়েছিল, যা সে শোধ করেনি। আর আজ তার বিয়ের খবর শুনে গ্যাংস্টাররা টাকা আদায় করতে সেখানে চলে আসে। কিন্তু বর ততক্ষণে দারিমের বোন ও উপহারের সব টাকা নিয়ে পালিয়েছে। পরে জানা যায় দারিমের বোন তাদের বাড়ি বন্ধক রেখে ঋণ নিয়েছিল এবং সব টাকা সেই হবু স্বামীকে দিয়ে এখন তারা নিঃস্ব হয়ে গেছে। এই সত্য জানতে পেরে দারিমের মা অসুস্থ হয়ে পড়ে। দারিম সেটা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়ে। সে হিয়ককে কিছু না বলেই হোটেল থেকে বেরিয়ে আসে। অন্যদিকে হিয়কও তাকে খুঁজতে শুরু করে, কিন্তু খুঁজে পায় না। হাসপাতালে পৌঁছে মায়ের এই অবস্থা দেখে দারিম কান্নায় ভেঙে পড়ে। মায়ের হাসপাতালের বিল আর দেনা মেটানোর জন্য সে হিয়কের দেয়া আংটিটি বিক্রি করে দেয়। একাধিক পার্ট টাইম কাজ শুরু করে। অন্যদিকে হিয়ক তখনও দারিমকে খুঁজে চলেছে। অনুসন্ধানের মাঝেই হিয়ক জানতে পারে যে তার বাবা চ্যাংহো তার অসুস্থ মাকে কেবল ব্যবসায়িক লাভের জন্য ব্যবহার করছে। প্রচণ্ড রেগে সে তার বাবার মুখোমুখি হয়। তারপর নিজের মায়ের জন্য ডিভোর্স দাবি করে। চ্যাংহো এতে রাজি হয়, কিন্তু শর্ত একটাই, হিয়ককে নিজের ব্যবসা বন্ধ করে পারিবারিক কোম্পানিতে যোগ দিতে হবে এবং তার বন্ধুর মেয়ে হায়াংকে বিয়ে করতে হবে। এখন মায়ের মুক্তির জন্য হিয়ক এই শর্ত মেনে নেয়। চ্যাংহো এতে খুশি হয়ে তার মেয়ে জিকে বলে, হিয়কের জন্য কোম্পানিতে একটি বড় পদের ব্যবস্থা করো। উচ্চাভিলাষী জি তার ছোট ভাইকে ব্যর্থ করার জন্য একটি ফন্দি আঁটে। সে তার সহকারীকে নির্দেশ দেয় এমন একদল বেকার নারীদের নিয়ে একটি টিম গঠন করতে হবে যাদের কাজের অভিজ্ঞতা খুবই কম এবং যাদের 6 বছরের নিচে সন্তান আছে। সে হিয়ককে এই টিমে লিডার বানিয়ে দেয়, যেন সে বাবার সামনে সফল হতে না পারে। এদিকে দারিম একটি স্থায়ী কাজ খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটি চাকরির বিজ্ঞাপন দেখতে পায়। সেখানে কোনো শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধু আবেদনকারীকে 6 বছরের কম বয়সী সন্তানের মা হতে হবে। হঠাৎই তার প্রতিবেশী সানু ও তার ছেলে জের কথা মনে পড়ে। নিজের বাড়ি এবং মাকে বাঁচাতে সেই চাকরিতে আবেদন করার সিদ্ধান্ত নেয়। অবশেষে ইন্টারভিউয়ের দিন চলে আসে। একটি বড় কর্পোরেট অফিস। ভেতরে বসে আছে ইন্টারভিউ প্যানেল। সেই প্যানেলের প্রধান হিয়ক। তার কাছে এই দিনটা আর 10টা দিনের মতোই। প্রার্থীরা একের পর এক ঢুকছে, কথা বলছে, কিন্তু তার চোখে কারো অস্তিত্ব নেই। ঠিক তখনই ধীর পায়ে প্রবেশ করে দারিম। মাথা তুলতেই দুজনের চোখ এক মুহূর্তের জন্য একে অপরের সাথে আটকে যায়। তার মাথার ভেতর সবকিছু এলোমেলো হয়ে আসে। মনে পড়ে যায় সৈকতে কাটানো সেই রাত, হঠাৎ আলিঙ্গন, অদ্ভুত সব কথা। এক মুহূর্তে হিয়ক স্তব্ধ হয়ে যায়। সে কিছু না বলেই রুম ছেড়ে বেরিয়ে আসে। কয়েক ঘন্টা পর রেজাল্ট প্রকাশিত হয়। দারিম জানতে পারে সেই চাকরিটা পেয়ে গেছে। পরদিন অফিসে সবার পরিচয় হয় টিম লিডার হিয়কের সাথে। দারিমকে দেখে হিয়ক ভীষণ রেগে যায়, কারণ এই মেয়েটাকে সে এতদিন ধরে খুঁজছিল। যেই মেয়েটা সে প্রেমে পড়েছিল সে কিনা বিবাহিত, আবার এক সন্তানের মা। তার মানে দারিম তাকে প্রতারিত করেছে। সে পাগলের মতো হাসতে শুরু করে। কেউই বিষয়টি বুঝতে পারে না। আসলে হিয়ক এমন করে হাসছে কেন?
পরে সে দারিমকে ছাদে নিয়ে গিয়ে আসল সত্যি জানতে চায়, কেন সে তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। দারিমও তার চাকরিটা বাঁচাতে মিথ্যা বলে যে তার স্বামীর সাথে ঝগড়া হওয়ায় সে সময় কাটাতে সেই জেজু আইল্যান্ডে গিয়েছিল, এবং পরে সে নিজের ভুল বুঝতে পেরে কিছু না বলেই চলে আসে। এরপর তারা কাজে ফিরে যায়। দারিমের উপর রাগের কারণে হিয়ক সারাদিন টিমের অন্য সদস্যদের সাথেও খারাপ ব্যবহার করে। দারিম তাকে আটকানোর চেষ্টা করে, বলে তার এই চাকরিটা খুব দরকার, কিন্তু হিয়ক নিজের জমানো সব রাগ ঝেড়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কাজ শেষে সে দারিমকে তার চাকরি থেকে পদত্যাগ করতে বলে। বাড়িতে গিয়ে সে একটি পদত্যাগপত্র লিখে ঠিকই, কিন্তু সে তা ছিঁড়ে ফেলে, কারণ তার এখন টাকার দরকার। সে সিদ্ধান্ত নেয় তার মায়ের জন্য সে হিয়কের সব অপমান সহ্য করবে। তারপর সে পদত্যাগ করতে অস্বীকার করে, আর কোনো উপায় না পেয়ে হিয়ক তাকে অফিস থেকে তাড়ানোর জন্য একটি কৌশল করে। বেবি ফিডিং বোতল টেস্ট করার জন্য তাকে প্রতি 30 মিনিটে একবার করে মোট 180 বার গরম পানিতে বোতল ভেজাতে হবে, আর কাজ শেষ করতে না পারলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। দারিম বেশ বিরক্ত হয়, কিন্তু মায়ের কথা ভেবে সে কাজটা চালিয়ে যায়। সে হিয়ককে খোঁচা মেরে বলে, তুমি সত্যিই খুব প্রতিশোধপরায়ণ। কয়েকবারের সেই পিং পং খেলাকে এত গুরুত্ব দিচ্ছ কেন? কথাটি শুনে হিয়ক বেশ রেগে যায়। পিং পং, তাও আবার তোমার সাথে? সে এক ঘৃণা ভরা দৃষ্টিতে দারিমের দিকে তাকিয়ে থাকে। কেউ কি আবেগ অনুভূতিকে কখনো পিং পং খেলার সাথে তুলনা করে? এই ভাবনাতেই তার রাত গড়িয়ে যায়। দারিম তার কাজে ব্যস্ত, আর হিয়ক চুপি চুপি তার উপর নজর রাখছে। আসলে সে দারিমকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য একটি অজুহাত খুঁজতে থাকে। হঠাৎই তার চোখে পড়ে এক ভয়ঙ্কর দৃশ্য। দারিমের তাঁবুতে আগুন লেগেছে। হিয়ক আতঙ্কিত হয়ে ছুটে আসে। মনে হয় হয়তো তার প্রথম ভালোবাসাকে সে হারিয়ে ফেলেছে। ঠিক তখনই সে দেখে দারিম নিজেই আগুন নিভিয়ে ফেলেছে। দারিমকে জীবিত দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। সে এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই আলিঙ্গনে কোনো অভিনয় নেই, কোনো রাগ নেই। এই মুহূর্তে হিয়ক বুঝে যায় সে সত্যি দারিমকে ভালোবাসে। পরিস্থিতি শান্ত হলে সে আবারও দারিমকে বকা দেয় এবং পদত্যাগ করতে বলে, কিন্তু দারিম স্পষ্ট জানিয়ে দেয় সে এই প্রজেক্টে সারাদিন পরিশ্রম করেছে, তাই পদত্যাগ করবে না। এই ঘটনার পর হিয়ক কিছুদিন অফিসে আসে না। সে তার মায়ের সাথে সময় কাটায়। তার মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছে, তাই সে তার মাকে হাসি খুশি রাখতে তার সাথে সময় কাটায়। অন্যদিকে হিয়ক অফিসে না আসায় টিমের অন্য সদস্যরা কাজ করতে অনীহা প্রকাশ করে। তারা বলে, যখন টিম লিডার নিজেই সিরিয়াস না, তখন আমাদের সিরিয়াসনেস দিয়ে কি হবে? কিন্তু দারিম তাদের উৎসাহিত করে বলে, আমরা কোম্পানির কাছে আমাদের যোগ্যতা প্রমাণ করব। যারা কোম্পানির উন্নতির জন্য কাজ করে তাদের কেউই ছাঁটাই করতে পারে না। তারপর তারা সবাই মিলে বেবি ফিডিং বোতলের তথ্য বিশ্লেষণের কাজ শুরু করে। অক্লান্ত পরিশ্রমের পর তারা একটি ভালো রিপোর্ট তৈরি করে। তারপর দারিম সেই রিপোর্টটি দেখাতেই হিয়কের সাথে দেখা করে, কিন্তু হিয়ক তার উপর এত রেগে আছে যে সে তার তৈরি করা রিপোর্টটি সেই সুইমিং পুলে ফেলে দেয়। দারিম সাঁতার না জানলেও ঝাঁপ দেয়, কেননা সে চায় না সবার পরিশ্রম তার জন্য নষ্ট হোক। একসময় সে ডুবতে শুরু করে। অনিচ্ছা সত্ত্বেও হিয়ক তাকে আবারও বাঁচায়। সে বারবার রিপোর্টটি পড়ার জন্য হিয়ককে অনুরোধ করে। পথে হিয়ক তাকে রিপোর্টটি আরও সংক্ষেপে তৈরি করার পরামর্শ দেয়, যাতে মানুষ সেটা পড়তে আগ্রহী হয়। বাড়ি পৌঁছে দারিম দেখে কিছু পাওনাদার তার জন্য অপেক্ষা করছে। সে কৌশলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আসলে এই পাওনাদারই সেই গ্যাংস্টার। ঠিক তখনই হিয়ক তার নাম ধরে ডেকে ওঠে। আসলে সে তার ফোনটি হিয়কের গাড়িতে ফেলে এসেছিল। গুন্ডারা বুঝে যায় আসলে সেই দারিম। গুন্ডারা তাদের পিছু নিলে তারা দুজনেই একসাথে পালাতে শুরু করে। হিয়ক তো কিছুই বুঝতে পারে না কেন তারা পালাচ্ছে। পালাতে পালাতে তারা একসময় একটি আলমারির ভেতর লুকিয়ে পড়ে। গুন্ডারা তাদের খুঁজে না পেয়ে চলে যায়। আলমারির ভেতর তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। ঠিক তখনই সানু তাদের দিকে এগিয়ে আসে। সে নিজেকে দারিমের স্বামী বলে পরিচয় দেয়। আসলে চাকরির শর্তের বিষয়ে দারিম সানুকে আগেই জানিয়েছিল। সেখানে সানুকে দেখে হিয়ক প্রচণ্ড কষ্ট পায়। বাসায় ফিরে সে তার ভাইকে সব খুলে বলে। ভাইও বুঝে যায় হিয়ক সানু আর দারিমকে একসাথে দেখে বেশ ঈর্ষান্বিত বোধ করছে।
এদিকে অফিসের পরিবেশ বেশ অস্থির, কারণ হিয়ক কয়েকদিন ধরে ঠিকমতো অফিস করছে না। এর মধ্যেই খবর আসে হিয়কের মা পড়ে গিয়ে আঘাত পেয়েছেন, তাই সে দ্রুত হাসপাতালে চলে আসে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিয়কের বাবার বিয়ের আগেই সম্পর্ক ছিল, আর সেই ঘরেই তার জি নামের একটি কন্যা সন্তান আছে। আর এই কথাটি গোপন করে হিয়কের বাবা তার মাকে বিয়ে করেছিল। আর এই ঘটনাটি হিয়কের মাকে ভীষণভাবে ভেঙে দেয়। তার বাবা তার মাকে বিয়ে করেছিলেন শুধুমাত্র তার সম্পত্তির জন্য। তখন থেকেই তার মা বিষণ্ণতায় ভুগতে শুরু করে, আর মাঝে মাঝেই আত্মহত্যার চেষ্টা করে। গল্প আবারও বর্তমানে চলে আসে। সে সময় দারিমও তার মাকে দেখতে হাসপাতালে যায়। হাসপাতালের বাইরে হিয়কের সাথে তার দেখা হয়। দারিমের মা হিয়ককে ধন্যবাদ জানায় তার মেয়েকে এত ভালো চাকরি দেওয়ার জন্য এবং তার খেয়াল রাখার জন্য। হিয়কও দারিমকে আশ্বস্ত করে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। দারিম অনুরোধ করে বলে আগের ভুল বোঝাবুঝির কারণে যেন তার টিম মেম্বারদের চাকরি থেকে বের করে না দেয়া হয়। হিয়কও বিষয়টি বুঝতে পারে এবং তাকে আগের সব কিছু ভুলে যেতে বলে। এদিকে জি হিয়কের টিমের ভালো পারফরমেন্স দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে। সে জোর করে বলে যে বেবি প্রোডাক্টের প্রমোশনের জন্য মায়েদের নিয়ে একটি লাইভ শো করতে হবে। সে সবাইকে জোর দেয় প্রমোশনের জন্য, কারণ সে জানে এই নারীরা কখনো ক্যামেরার সামনে আসেনি, তাই হিয়কের সব কাজ খুব সহজেই নষ্ট হয়ে যাবে। হিয়ক এতে কিছুটা আপত্তি করে, কিন্তু দারিম জোর দিয়ে বলে তারা এটা সামলাতে পারবে। লাইভ শোর প্রস্তুতির জন্য দারিম আর হিয়ক একসাথে শপিং মলে যায়। তারা লাইভ শোর প্রস্তুতির জন্য মোটামুটি সব কিছুই কিনে ফেলেছিল। এখন একটি বেবি প্রোডাক্টই বাকি ছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তারা একটি বেবি প্রোডাক্ট পায়নি। ফিরে আসার সময় তারা কাপলদের একটি প্রতিযোগিতায় অংশ নিতে দেখে, যেখানে বিজয়ী কাপলকে একটি বেবি প্রোডাক্ট উপহার হিসেবে দেওয়া হবে। আর সেই বেবি প্রোডাক্টটি দেখে দারিমের এত পছন্দ হয় যে সে ওই প্রতিযোগিতায় অংশ নিতে চায়, কিন্তু হিয়ক তাকে মানা করে দেয়। কিন্তু দারিম জানে এই বেবি প্রোডাক্টটি তাদের লাইভ শোর জন্য কতটা ইম্পর্টেন্ট, তাই সে অনেক অনুরোধ করে শেষ পর্যন্ত হিয়ককে রাজি করায়। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড একটার পর একটা জিতে তারা ফাইনালে পৌঁছে যায়। কিন্তু ফাইনাল রাউন্ডের নিয়মটা ভিন্ন। দুইজনের মুখের মাঝে একটি কাগজ ধরে রাখতে হবে, কিন্তু ফাইনাল রাউন্ডে তাদের কাগজ পড়ে যায় এবং হঠাৎ করেই তাদের ঠোঁট একসাথে লেগে যায়। দুর্ঘটনাবশত তাদের মাঝে একটি চুম্বন হয়, ফলে তারা প্রতিযোগিতায় হেরে যায়। কিন্তু কিছুক্ষণ পর হিয়ক তার ব্ল্যাক কার্ড ব্যবহার করে সেই কাপলদের কাছ থেকে সেই প্রোডাক্টটি কিনে নেয়, শুধুমাত্র দারিমকে খুশি করার জন্য। এদিকে জি কৌশলে লাইভ শোর একজন দক্ষ প্রমোটরকে সেই অনুষ্ঠানে যেতে বাধা দেয়, যার ফলে দারিম এবং তার এক সহকর্মীকে পুরো লাইভ শোই সামলাতে হয়। সেই লাইভ শো দারিম খুব ভালোভাবে পরিচালনা করে, কিন্তু যখন সে শিশুকে ডাইপার পরাতে যায় তখন ডাইপারটি হঠাৎ করেই লিক হয়ে যায়, কারণ হিয়কের বোন জি ইচ্ছাকৃতভাবে শোটি নষ্ট করার জন্য নিম্নমানের ডাইপার দিয়েছিল। সুযোগ বুঝে জিয়ের সেক্রেটারি তাদের বকাঝকা করে। দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় অফিস থেকে ফেরার পথে কিছু গুন্ডা দারিমকে অপহরণ করার জন্য চেষ্টা করে, আর হিয়ক ঘটনাটি দেখে তাদের পেছনে ধাওয়া করে। সে জানতে পারে দারিম তাদের কাছ থেকে অনেক টাকা লোন করেছে, কিন্তু এখন পরিশোধ করতে পারছে না। পরে সে নিজের ব্ল্যাক কার্ড দিয়ে গুন্ডাদের সব ঋণ পরিশোধ করে এবং দারিমকে কোলে তুলে বাইরে নিয়ে আসে। রাতে হিয়কের ঘুম আসছিল না। সে ভাবতে শুরু করে যে মেয়েটি একসময় তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তবুও কেন সে তাকে বারবার সাহায্য করছে। পরদিন সকালে হিয়ক বেশ কনফিডেন্সের সাথে মিটিং রুমে প্রবেশ করে। অন্যদিকে অফিসের সবাই বেশ চিন্তিত, কারণ গতকালকে লাইভ শোর ভুলের জন্য তাদের চাকরি কি চলে যাবে। মিটিং রুমে জি গতকালকের ভুলের জন্য হিয়ককেই দায়ী করে, কিন্তু হিয়ক প্রমাণ করে যে লাইভ শোর কারণে তাদের বিক্রি বরং বেড়েছে, যা শুনে তার বাবা বেশ খুশি হন। পরের দৃশ্যে দেখা যায় দারিম হিয়কের সাথে একটি চুক্তি করে। সে শান্ত গলায় বলে সে তার দেয়া টাকা কোনো না কোনো একদিন ফেরত দেবে। এই কথা শুনে হিয়ক প্রশ্ন করে, তোমার স্বামী কি এসব জানে? আর তাছাড়া গুন্ডারা যখন তোমায় সেদিন ধরে নিয়ে যাচ্ছিল সেদিন সে কোথায় ছিল? কেন বাঁচাতে আসেনি? দারিম একটু থেমে উত্তর দেয়, এমনিতে তো তার স্বামী খুব ভালো মানুষ, কিন্তু যা কিছু হয়েছে এতে সব দোষী তার। কথাটা শুনেই হিয়ক তার বুকের ভেতর এক অচেনা ব্যথা অনুভব করে।
নিজেকে সামলে সে দারিমকে কড়া গলায় বলে, এখন থেকে তোমার উপর শুধু আমারই অধিকার। আমি যা বলবো সেটাই করতে হবে, যতদিন না তুমি টাকা ফেরত দিতে পারছো। এরপর সে মজা করেই দারিমকে শাস্তি দিতে শুরু করে, যেমন বার্গার নয় সালাদ খেতে হবে, নরম জুতা নয় কঠিন স্লিপার পরতে হবে, লিফট নয় সিঁড়ি দিয়েই উঠতে হবে। এতে তো দারিমের ভীষণ কষ্ট হয়, কিন্তু হিয়োক দূর থেকে এসব দেখে বেশ মজা নিতে শুরু করে। এদিকে সানু আর হিয়োকের বাগদত্তা হায়াং একসাথে কাজ করে। হায়াং আসলে সানুকে পছন্দ করে, তাই সে সানহুর স্ত্রী সম্পর্কে জানতে চায়। সানহু জানায় সে সিঙ্গেল, অনেক আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে। সে সময় তার ছেলে জুন খুব ছোট ছিল। এই কথাটা শুনে হায়াং বেশ খুশি হয়। পরদিন মিটিং রুমে হিয়োকের বোন জি কোম্পানির প্রচারণার জন্য বেশ কিছু পরিকল্পনা উপস্থাপন করে, কিন্তু হিয়োক পরিবেশ উন্নয়নে গাছ লাগানোর দিকে জোর দেয়, কারণ এই জায়গায় প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো তাদের থেকে অনেক এগিয়ে আছে। তাই তাদের বাবা সিদ্ধান্ত নেয় দুইজনই প্রেজেন্টেশন বানাবে, তারপর যার আইডিয়া তার ভালো লাগবে সেটাই কার্যকর হবে। হিয়োক দারিমকে ধন্যবাদ দেয়, কারণ এই গাছ লাগানোর আইডিয়া আসলে সেই দিয়েছিল। কিন্তু পরক্ষণেই সে বলে ওঠে, আমি তোমায় ধন্যবাদ দিচ্ছি কেন? তোমার মাথাটাও তো আমার, মানে আমি আসলে নিজের মাথারই প্রশংসা করছি। এরপর হিয়ো হায়াংয়ের সাথে দেখা করে একটি ভালো ফটোগ্রাফার সম্পর্কে জানতে চায়, যে তাদের প্রমোশনাল ইভেন্টের ছবি তুলতে পারবে। হায়াং তাকে সানুর নাম্বার দেয় এবং তাকে এই প্রেজেন্টেশনে নেওয়ার জন্য হাইলি রেকমেন্ড করে। কিন্তু দারিম বিষয়টি জানতে পেরে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তার মিথ্যা যদি ধরা পড়ে যায়। পরদিন সকালে দারিম হিয়োকে দেখে লুকানোর চেষ্টা করে। ঠিক তখনই সানুও তার সাথে লিফটে উঠে পড়ে। তাদের দুইজনকে একসাথে দেখে হিয়োক ভেতরে ভেতরে বেশ ঈর্ষান্বিত বোধ করে। অফিসে এসে হিয়োক সানুকে জিজ্ঞেস করে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সবকিছু কেমন চলছে। সানু হেসে বলে, ভালোই। তাহলে সেদিন কেন দারিমকে নিতে আসনি? আসলে দারিম খুব জেদি, একা একা ঘোরে, কারো কথা শোনে না। গুন্ডাদের ঘটনার পরই তার সাথে আমার প্রথম ঝগড়া হয়েছিল। হিয়োক আবারও প্রশ্ন করে, দারিম কি তোমাকে ছেড়ে কখনো পালিয়েছিল? সানু বলে, না, ও আমাকে অনেক ভালোবাসে। এই কথা শুনে হিয়োকের মনে সন্দেহ জাগে, কারণ একসময় দারিম বলেছিল স্বামীর সাথে ঝগড়া করে সে জেজু আইল্যান্ডে এসেছিল। এদিকে হায়াং হিয়োকের সাথে দেখা করতে অফিসে আসে। তখন দারিম আর সানুকে একসাথে দেখে তার মন ভীষণ খারাপ হয়, কিন্তু কিছু বলার আগেই সানহু তাকে বাইরে নিয়ে সব সত্য বলে দেয় যে তারা আসলে স্বামী স্ত্রী নয়, শুধু অভিনয় করছে। কারণ একসময় দারিমের মা তাকে অনেক সাহায্য করেছিল, আর এই চাকরিটি দারিমের খুব দরকার, তাই সে শুধু দারিমকে সাহায্য করছে। সব সত্য জেনে হায়াং তাকে আশ্বস্ত করে যে সে বিষয়টি গোপন রাখবে। এরপর পুরো টিমের সামনে সানহু আর দারিম তাদের বানানো প্রেমের গল্প শোনায়, যা শুনে হিয়োক আর হায়াং ভেতরে ভেতরে জ্বলে ওঠে। এরপর ক্যাম্পেইন ফটোশ্যুটের জন্য পুরো টিম একটি গ্রামে যায়। সেখানে সবাইকে দেখানোর জন্য সানহু আর দারিম খুব কাছাকাছি থাকে, যা দেখে হিয়োক আর হায়াং আবারও জ্বলে ওঠে, কিন্তু কেউই কিছুই বলতে পারে না। ডিনারের সময়ও তারা এমন অভিনয় করে যা দেখে মনে হয় তারা হয়তো সত্যি একে অপরের প্রেমে পড়েছে। এসব দেখে হিয়োক আর হায়াং বেশ অস্থির হয়ে পড়ে। তারা নিজেদের অনুভূতি চেপে রাখতে পারে না, একের পর এক ড্রিঙ্কস করতে শুরু করে। তারপর হায়াং সানুর কাছে যায়। সে তাকে সরাসরি বলে দারিমের সাথে সে কেন জানি তাকে দেখতে পারছে না। এতে তার বেশ অস্বস্তি অনুভব হয়। সে কি তার এই অনুভূতি বোঝে না বলে তাকে একটি চুমু দেয়, আর এটা দেখে ফেলে হিয়োক। তার মাথায় যেন শত শত প্রশ্ন ঘুরতে থাকে। ঠিক তখনই দারিমও সেদিকে এসে পড়ে, কিন্তু কিছু দেখার আগে হিয়োক তাকে ঘুরিয়ে দেয়, যেন সে এই দৃশ্য না দেখে, কারণ সে চায় না সানু আর হায়াংকে একসাথে দেখে দারিম কষ্ট পাক। অন্যদিকে সানু হায়াংকে বলে যে সে দারিমকে পছন্দ করে, কিন্তু হায়াং বলে যেভাবেই হোক আমি তোমার মনে জায়গা করে নেব। এদিকে হিয়োক বেশ চিন্তিত, সে তো কিছু বুঝতেই পারছে না। হায়াং আর সানুকে এত কাছাকাছি দেখে তার ভেতরটা এলোমেলো হয়ে যায়। সেই রাতেই পরিস্থিতির চাপে দারিম আর সানহুকে একসাথে একই ঘরে থাকতে হয়। অন্যদিকে হিয়োক বেশ অস্থির।
কি সানহু সাহস করে নিজের অনুভূতির কথা দারিমকে বলতে যায়, কিন্তু দারিম ভাবে সে হয়তো হায়াংকে পছন্দ করে। মানে টোটালি ভুল বোঝাবুঝি। সানহু আর হিওক এক নির্ঘুম রাত কাটায়। পরদিন সকালে হিওক আগের রাতের ঘটনাগুলোর জন্য মানসিকভাবে বেশ অশান্ত, তাই সে সারাদিন চুপচাপই ছিল। রাতে দারিম সানহুকে একটি ভালো লোশন সাজেস্ট করতে বলে। সানহু বলে সে তার ছেলের জন্যও এই একই ব্র্যান্ড ব্যবহার করে। দারিম হঠাৎই তার হাত ধরে সেই প্রোডাক্টের গন্ধ বোঝার চেষ্টা করে। খুব ছোট্ট একটা মুহূর্ত, কিন্তু সানহুর মনে ভালোবাসার একটা নরম অনুভূতি জেগে ওঠে। পরদিন সকালে সানহু বেশ সেজেগুজে অফিসে আসে, আর সেখানেই তার দেখা হয় হায়াংয়ের সাথে। ঠিক তখনই হিয়কের নজর তাদের উপর পড়ে। তাদের একসাথে দেখে হিয়কের মনে অদ্ভুত সব ভাবনা আসতে শুরু করে। সে আর এক মুহূর্ত দেরি না করে সানহুর কাছে ছুটে যায়, কিন্তু সানহু সবাইকে দেখানোর জন্য দারিমের খুব কাছাকাছি আসতে শুরু করে। আর এটা দেখে হিয়কের মনে প্রশ্ন জাগে, আসলে হচ্ছেটা কি? একদিকে দারিম আর অন্যদিকে হায়াং। এদিকে তাদের এত কাছাকাছি দেখে হায়াং তার পা দিয়ে সানহুর সাথে দুষ্টামি করতে শুরু করে। এসব দেখে তো হিয়ক বেশ অস্থির হয়ে পড়ে। সে তো কিছুই বুঝতে পারছে না। সে দারিমকে কখনো কষ্টে দেখতে পারবে না, তাই অনেক ভেবে সে একটি সিদ্ধান্ত নেয়। সে হায়াংকে সোজা জানিয়ে দেয় সে তাকে ভালোবাসুক আর নাইবা বাসুক, তবুও সে তার ভবিষ্যৎ স্ত্রী। তাই সে তাকে বিয়ের জন্য রেডি থাকতে বলে, কারণ হায়াংয়ের জন্য দারিমের বিবাহিত জীবন নষ্ট হোক এটা সে চায় না। পরদিন মিটিং রুমে হিয়কের গাছ লাগানোর প্রেজেন্টেশন সবার ব্যাপক পছন্দ হয়, তাই সে এই প্রজেক্টের অনুমোদন পেয়ে যায়। রাতে সবাই এই আনন্দ সেলিব্রেট করতে একটি রেস্তোরাঁয় যায়। সেখানে হিয়কের ভালোবাসা আর যত্ন দেখে দারিমের মনেও সেই পুরনো অনুভূতি জেগে ওঠে। বাসায় ফেরার পথে মাতাল দারিম অজান্তেই নিজের অব্যক্ত অনুভূতির কথা হিয়কের কাছে স্বীকার করে। সে বলে, তুমি যদি এভাবেই সবসময় আমাকে আগলে রাখো তাহলে তো আমি আর নিজেকে সামলাতে পারবো না। পরদিন সকালে দারিম বেশ অস্থির হয়ে পড়ে, কারণ গত রাতের কোনো ঘটনাই তার মনে নেই। তাই হিয়ককে দেখা মাত্রই তার হৃদস্পন্দন বেড়ে যায়। নিজেকে সামলে সে বলে, গত রাতের কিছুই আমার মনে নেই। হিয়কও হেসে উত্তর দেয়, আমারও কিছু মনে নেই। এতে দারিম যেন একটু স্বস্তি পায়, কিন্তু কেউই জানে না হিয়কের বোন জি তাকে গোপনে ফাঁসানোর পরিকল্পনা করছে। রাতে হঠাৎই দারিমের পেটে তীব্র ব্যথা ওঠে। সে একেবারে নিস্তেজ হয়ে পড়ে। হিয়ক দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যায়। সারা রাত তার পাশে থাকে, সব কিছু একাই সামলায়। ঠিক তখনই দারিমের ফোনটি বেজে ওঠে। স্ক্রিনে সানুর নাম দেখে সে আবারও ফোনটি রেখে দেয়। বুকের ভেতরে চিনচিন ব্যথা অনুভব করে। কিছুক্ষণ পর দারিমের জ্ঞান ফিরলে এক নার্স এসে জানায় স্ট্রেসের কারণে পেটের ব্যথা বেড়েছিল, তাই বিশ্রামের দরকার। কিছুক্ষণ পর দারিম ঘুমিয়ে গেলে হিয়ক তার কম্বল ঠিক করে দেয়, কপালে হাত রাখে, তারপর এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। এভাবেই সারা রাত পার হয়ে যায়। সকালে যখন দারিমের ঘুম ভাঙে সে দেখে হিয়ক সারা রাত তার পাশেই ছিল, আর তার এই যত্ন দারিমকে গভীরভাবে ছুঁয়ে যায়। পরের দৃশ্যে হায়াংয়ের ভাই সিয়ংকে দেখি। একসময় তার হিয়কের বোন জির সাথে সম্পর্ক ছিল, কিন্তু জি যেহেতু তার বাবার আগের ঘরের সন্তান এবং পারিবারিক সম্পত্তিতে তার কোনো অধিকার নেই, তাই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু এত বছর পর এখন সে আবারও তার কাছে আসতে চায়, কিন্তু জি তাকে অপমান করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গাছ লাগানোর একটি ক্যাম্পেইন শুরু হয়। জি এর অ্যাসিস্ট্যান্ট গোপনে তাদের ছবি তোলার চেষ্টা করে, কারণ জি ভাবে যদি সে হিয়কের বিরুদ্ধে কোনো প্রমাণ আনতে পারে তাহলে হায়াংয়ের সাথে তার ভাইয়ের বিয়েটা ভেঙে যাবে। এদিকে হিয়ক আর দারিম একসাথে গাছ লাগাতে শুরু করে। তখনই জানা যায় একটি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে। দারিম গাছের আড়ালে একটি খেলনা খুঁজে পায়, কিন্তু সেটা সে নিতে গেলে পা পিছলে পড়ে গিয়ে তার জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে ততক্ষণে সবাই বাচ্চাটিকে খুঁজে পায়, কিন্তু বৃষ্টি শুরু হলে হিয়কের বেশ চিন্তা হয়, তাই সে দারিমকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ হাঁটতে সে দারিমকে খুঁজে পায়, কিন্তু নেটওয়ার্ক না থাকায় তারা পাশের একটি গুহায় আশ্রয় নেয়। প্রচণ্ড ঠান্ডায় দারিম কাঁপতে শুরু করে। তখন হিয়ক তাকে নিজের বুকে টেনে নেয়। দুজনের মাঝে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। ঠিক তখনই দারিম বুঝতে পারে হিয়কের শরীরে জ্বর এসেছে।
সে তাকে ঢেকে দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা আরও কাছাকাছি চলে আসে। ঠিক তখনই সানহো এসে দারিমকে বলে, তুমি ঠিক আছো তো? কিন্তু দারিম জানায় হিয়োকের জ্বর এসেছে। তবুও সানহো তাকে নিয়ে যেতে চাইলে হিয়োক তার হাত চেপে ধরে। সানহো বলে, কোন অধিকারে তুমি ওর হাত ধরছো? হিয়োক চুপচাপ তার হাত ছেড়ে দেয়। ফেরার পথে সানহো সন্দেহ করে বলে, তুমি কি মনে করো হিয়োক শুধু তোমাকে সাহায্য করছে? সে তোমার প্রেমে পড়েছে, তাই চাকরিটি ছেড়ে দাও। দারিমের এভাবে চলে যাওয়ায় হিয়োক বেশ কষ্ট পায়। তাই সে একটি কঠোর সিদ্ধান্ত নেয়। সে সবার সামনে ঘোষণা করে, আমি এখনই হায়াংকে বিয়ে করতে চাই। যা শুনে হায়াং তো পুরাই হতবাক হয়ে যায়। কাপা গলায় সে বলে, হঠাৎ এই সিদ্ধান্ত? এটা কি দারিমের জন্য? কিন্তু হিয়োক তার কথা এড়িয়ে যায়। তার এই অস্পষ্ট উত্তর হায়াংকে যেন আরও অস্থির করে তোলে। এদিকে হিয়োকের বাবা তার মাকে বলে, হয়তো হিয়োক ভাবছে আমি আমার কথা রাখবো না, তাই হয়তো বিয়ের জন্য এত তাড়া দিচ্ছে। মায়ের ডিভোর্সের জন্য ছেলে নিজের কথা ভাবছে না ভেবে তার মা কান্নায় ভেঙে পড়ে। এদিকে হিয়োক দারিমকে ইগনোর করতে শুরু করে, যা দারিমকে বেশ ভাবিয়ে তোলে। সে বুঝতে পারে না হিয়োক এমনটা কেন করছে। তখনই অফিসে হিয়োক আর হায়াংয়ের বিয়ের খবরটি ছড়িয়ে পড়ে। দারিম এক চাপা কষ্ট অনুভব করে। সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, আমাদের সম্পর্কটা তো কখনো সত্যিই ছিল না। আমি শুধু একজন কর্মচারী আর সে আমার টিম লিডার। তারপর নিজের কষ্ট চেপে রেখে সে হিয়োককে তার বিয়ের জন্য অভিনন্দন জানায়। এরপর থেকেই তারা দুজনে দুজনকে ইগনোর করতে শুরু করে। কিন্তু মাঝে মাঝে হিয়োকের এত ইগনোরেন্স দারিমকে বেশ ভাবিয়ে তোলে। এদিকে হিয়োকও তার এই অনুভূতিগুলো আর চেপে রাখতে পারছে না। ভেতরে ভেতরে সেও বেশ অস্থির বোধ করে। কিন্তু ওয়েডিং ড্রেস ট্রাই করার সময় সে মনে মনে দারিমকেই কল্পনা করতে থাকে। রাতে হায়াং আবারও সানহোর সাথে দেখা করে। সে ভাবে হয়তো সেদিন রাতে হিয়োক তাদের একসাথে দেখে ফেলেছিল, তাই হয়তো বিয়ের জন্য এত তাড়া দিচ্ছে। ঠিক তখনই হিয়োক এসে সানহোকে এক ঘুষি মারে। তারপর তারা সিদ্ধান্ত নেয় এখন থেকে তারা একে অপরের নারীদের থেকে দূরে থাকবে। রাতে দারিম সানহুর এই অবস্থা দেখে জিজ্ঞেস করে, এসব কিভাবে হয়েছে? কিন্তু সানহো তাকে কিছুই বলে না। এদিকে হিয়োক ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পাচ্ছে। তখনই তার মায়ের কথা মনে পড়ে। সেদিন তার মা তাকে বলেছিল, ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যা অজান্তেই আসে। কেউ ইচ্ছে করে কাউকে ভালোবাসতে পারে না, তাই যাকে সত্যি ভালোবাসো তাকেই বিয়ে করো। কিন্তু সে নিজের সুখের জন্য দারিমের হাসি খুশি পরিবারকে ভাঙতে পারবে না। সেই রাতে সে অনেক ড্রিঙ্কস করে গান গাইতে শুরু করে। দারিমের সাথে কাটানো সব স্মৃতি তার মনে পড়তে শুরু করে। এভাবেই এঙ্গেজমেন্টের দিন চলে আসে। সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎই সানহোর ছেলে জুন দৌড়ে এসে দারিমকে আন্টি বলে ডেকে ওঠে, যা হিয়োক স্পষ্টভাবে শুনে ফেলে। সে বুঝে যায় দারিম তাকে মিথ্যা বলেছিল। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়। তখনও হিয়োক দারিমের কথায় ভাবতে থাকে, কিন্তু কি আর করার, বিয়ে তো তাকে করতেই হবে। ভাবতে ভাবতে সে আংটিটি তাকে পরাতে গেলে হায়াং তার আঙ্গুল সরিয়ে নেয়। এসবের মাঝেই হঠাৎই হিয়োকের মা অজ্ঞান হয়ে পড়ে যায়। এঙ্গেজমেন্টের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথে হিয়োকের মা তাকে জানায় এই বিয়ে থেকে তাকে বাঁচানোর জন্যই তিনি এই অভিনয় করেছিলেন। তারপর তারা এক ডিভোর্স লয়ারের কাছে যায়। তিনি জানান, ডিভোর্স নিতে গেলে চ্যাংসুর অগোচরেই সব কাজ করতে হবে, তাহলেই আপনি আপনার সব সম্পত্তিও ফিরে পেতে পারেন। সেই রাতে হিয়োক সিদ্ধান্ত নেয় দারিমের এই অভিনয়টা সে চালিয়ে যাবে, যতক্ষণ না সে নিজে এসে তাকে এই কথা বলে। পরদিন সকালে সে দারিমকে ঝাড়ির উপর রাখে। এক কাজ তাকে দিয়ে বারবার করাতে থাকে, যেন তাকে কষ্ট দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে। তখনই হায়াং অফিসে আসে। তাদের দুজনকে একসাথে দেখে দারিম আবারও ভুল বোঝে। সে ভেবে নেয় ওরা চুমু খাচ্ছে, কিন্তু আসলে সে হায়াংকে থামাতে চাইছে, যাতে দারিম না জানতে পারে যে সে সব সত্য জানে। সে তাকে আপাতত এঙ্গেজমেন্টের অভিনয় চালিয়ে যেতে বলে। এদিকে হিয়োকের বোন জি দারিমের এই মিথ্যা বিয়ের কথা জেনে যায়। বাধ্য হয়ে দারিম স্বীকার করে যে সে মিথ্যা বলেছিল শুধুমাত্র চাকরিটি পাওয়ার জন্য। কিছুক্ষণ ভেবে হিয়োক তাকে চাকরি থেকে বের করে দেয়। ভাঙা মন নিয়ে দারিম ভারী বৃষ্টির মধ্যে হিয়োকের বাড়ির সামনে যায়। সে বারবার হিয়োককে ফোন করতে শুরু করে, কিন্তু হিয়োক তার ফোন ধরে না। তবুও এই বৃষ্টির মধ্যে সে তার জন্য অপেক্ষা করতে শুরু করে।
অবশেষে হিয়োক ছাতা হাতে বাইরে বেরিয়ে আসে। দারিম তাকে সব সত্য বলে ক্ষমা চায়। সে অনুরোধ করে বলে নতুন চাকরি না পাওয়া পর্যন্ত সে যেন তাকে একটু সময় দেয়। হিয়োক এখনও বেশ রাগান্বিত। সে বলে বিষয়টি নিয়ে সে পরে ভেবে দেখবে। এদিকে দারিম বাসায় ফিরে আসলে সানহো তাকে নিজের অনুভূতির কথা প্রকাশ করে, যা শুনে দারিম পুরোই হতবাক হয়ে যায়। সানহো তাকে বলে সে যেন সময় নিয়ে ভেবে তারপর তাকে জানায়, কোনো তাড়াহুড়ো নেই। পরদিন থেকে দারিম সানহোকে এড়িয়ে চলতে শুরু করে। অফিসে এসে সে এক ক্লিনারকে সাহায্য করে। ঠিক তখনই হিয়োকের নজর তার উপর পড়ে। জেজুতে কাটানো স্মৃতিগুলো তার মনে ভেসে ওঠে। সেই মুহূর্তে সে বুঝে যায় দারিমের এই মানবিক দিকটাই তাকে টেনেছিল, আর ঠিক এই কারণে সে দারিমকে এত পছন্দ করে। তারপর তারা সারাদিন প্রায় একসাথেই ছিল। অন্যদিকে হায়াংয়ের বাড়িতে একটি রহস্যময় পার্সেল আসে। পার্সেলটি পাঠানো হয়েছে তার বাবার নামে, কিন্তু পেরোকের কোনো নাম নেই। সিয়াং পার্সেলটি খুলে দেখে ভেতরে হিয়োক আর দারিমের একসাথে কাটানো কিছু মুহূর্তের ছবি। সে সাথে সাথেই বুঝে যায় এই কাজটা জিয়ের। তাই সে সরাসরি জিকে বলে সে বিশাল বড় ভুল করতে যাচ্ছিল। যদি তার বাবা এই ছবিগুলো দেখে ফেলতো তাহলে বিয়েটা আরও দ্রুত করিয়ে দিত। সে তাকে এঙ্গেজমেন্টটি ভাঙতে সাহায্য করার প্রস্তাব দেয়। এদিকে হাসপাতালে হিয়োকের মা আর দারিমের মা বেশ ভালো বন্ধু হয়ে যায়। বিকালে হিয়োক, দারিম আর সানু এক্সিবিশন প্রচারের জন্য একটি ইন্টারভিউতে যায়। সেখানে হিয়োক সানুর অভিনয়ের বেশ প্রশংসা করে। তাই সানু বলে সে দারিমকে খুব যত্নে রাখবে। এই কথা শুনে হিয়োকের ভেতরটা জ্বলে ওঠে, আর তারপরই শুরু হয়ে যায় দুজনের মধ্যে খুনসুটি। কে কাকে ছাড়িয়ে যাবে সেই প্রতিযোগিতা। মাঝখানে দারিম ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। সন্ধ্যায় সানু দারিমকে ডিনারের আমন্ত্রণ জানায়, কিন্তু দারিম কৌশলে তাকে না করে দেয়। সানু বুঝতে পারে দারিম তাকে এড়িয়ে চলছে শুধুমাত্র সেদিনের সহজ স্বীকারোক্তির কারণে। তাই সে তাকে স্বাভাবিক থাকতে বলে। এদিকে হিয়োক আড়াল থেকে তাদের এই কথাগুলো শুনে ফেলে। তারপর সে বাহানা করে দারিমকে কাজ দিয়ে ব্যস্ত রাখে, যেন সে কোথাও যেতে না পারে। আসলে সে তার কাছাকাছি থাকতেই এসব করছে। ঠিক তখনই দারিমের ফোন বেজে ওঠে। সে চলে যেতে উদ্যত হলে হিয়োক দরজার কাছে এসে তার হাত চেপে ধরে। তারপর সে তার সাথে ডিনারে যাওয়ার অনুরোধ করে। দারিম হতভম্ব হয়ে যায়। হিয়োক তাকে আলতো করে দরজার সাথে চেপে ধরে। এবার সে আর নিজের অনুভূতি ধরে রাখতে পারে না। দারিমও তার ভালোবাসায় সাড়া দেয়, কিন্তু ঠিক তখনই তার সেদিনের ঘটনা মনে পড়ে। সাথে সাথেই সে হিয়োককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে ভেবে নেয় হিয়োক একজন প্লে বয়, সে তার দুর্বলতার সুযোগ নিচ্ছে। তাই সে ভীষণ রেগে যায়। হিয়োক তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সে তার হাত ধরে বলে প্রথম দেখাতেই সে দানিমের প্রেমে পড়েছিল, কিন্তু দানিম সেটা বিশ্বাস করে না। সে তাকে বলে এটা হায়াংয়ের প্রতি অন্যায়। হিয়োক বলে আমরা একে অপরকে ভালোবাসি না, শুধু পরিবারের চাপে এই বিয়েতে রাজি হয়েছি। তারপর দানিম তাকে জিজ্ঞেস করে তাহলে আমায় কেন পছন্দ করো? হিয়োক বলে এর কোনো নির্দিষ্ট কারণ নেই। দারিম ভেবে নেয় হিয়োক হয়তো তার থেকে প্রতিশোধ নিতে এমনটা বলছে, কিন্তু হিয়োক বলে সে সত্যিই দারিমকে ভালোবাসে। কিন্তু দারিম যেন এটা বিশ্বাসই করতে পারে না, কারণ তার মতো এক অসহায় মেয়েকে হিয়োক কেনই বা ভালোবাসবে। তাই সে অফিস থেকে বেরিয়ে আসে। সেই রাতে দারিম বেশ অস্থির হয়ে পড়ে। বারবার তার হিয়োকের কথাগুলোই মনে পড়ছে। পরদিন অফিসে সে হিয়োককে এক অন্য নারীর সাথে দেখে। তাদের এত কাছাকাছি দেখে সে আবারও ভুল বোঝে, কিন্তু কিছুক্ষণ পরই দারিম বুঝতে পারে হিয়োক আসলে সেই নারীকে বকা দিচ্ছে। সে তার ভুল বুঝতে পারে। তারপর থেকে সে ভাবতে শুরু করে হিয়োকের মতো এত সুন্দর, ধনী, স্মার্ট ছেলে সত্যি কি আমায় ভালোবাসে? কিন্তু আমি কি তার যোগ্য? লিফটের সামনে দাঁড়িয়ে হিয়োক বলে দারিম সবার এত যত্ন করে, খেয়াল রাখে, আর এই দিকটাই তার খুব ভালো লাগে। শপিং মলেও সে দারিমের হাতের অতিরিক্ত ক্রিম মুছে বলে যে জিনিসে দারিম আগ্রহী সেটাও তার ভালো লাগে। দারিম তো প্রথমে বুঝতে পারে না হিয়োক আজ এভাবে কেন কথা বলছে। হিয়োক বলে সে শুধু দারিমকে পছন্দ করার কারণ বলছে। এতে দারিম বেশ লজ্জা পায়। এদিকে সানু বেশ চিন্তিত, কারণ দারিম এখনও তাকে কিছু জানায়নি। তাই হায়াং তাকে বলে এভাবে বসে থাকলে কিছু হবে না। সে তাকে দারিমের সাথে সরাসরি কথা বলতে বলে, কারণ সে মনে করে দারিম যদি পুরোপুরি তাকে প্রত্যাখ্যান করে তাহলে সানু তাকে বেছে নেবে।
পরদিন সকালে হিয়ক তার মাকে নিতে হাসপাতালে আসে, কিন্তু তার মা বাড়ি যেতে চায় না। সে তার বন্ধুর বাড়িতে থাকতে চায়। এতে হিয়ক রাজি হয় না। তাই তার মা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। হিয়কও তার মাকে খুঁজতে বেরিয়ে আসে। সেখানেই তার দেখা হয় দারিমের সাথে। সে জানতে পারে দারিমের মাই তার মার প্রিয় বান্ধবী, আর সে তার সাথেই থাকতে চাইছে। তাই তারা সবাই একসাথে দারিমের বাড়িতে চলে আসে। সেখানে দারিমের মা সবাইকে দারিমের ছোটবেলার ছবি দেখাতে শুরু করে। মুহূর্তেই পরিবেশটা হাসি ঠাট্টায় ভরে ওঠে, যেন কিছু সময়ের জন্য সবাই সব চিন্তা ভুলে যায়। কিন্তু এই আনন্দের আড়ালেই সানু আর হিয়কের মধ্যে নীরব এক প্রতিযোগিতা চলতে থাকে, যেটা কেউই প্রকাশ্যে বলে না, কিন্তু দুজনই গভীরভাবে অনুভব করে। পরদিন তারা সবাই মিলে একটি পার্কে ঘুরতে যায়। সেখানেও তারা দারিমের মাকে ইমপ্রেস করতে তার জন্য খাবার কিনতে চায়, কিন্তু খাবার কে কিনবে সেটা নিয়েও তাদের মাঝে একটা চুক্তি হয়। ব্যাডমিন্টন খেলায় যে জিতবে সেই দারিমের মার জন্য খাবার কিনবে। দারিম নিজেই রেফারির দায়িত্ব নেয়। দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে। প্রতিটি পয়েন্টে টান টান উত্তেজনা। কেউ কাউকে 1 ইঞ্চিও ছাড় দিতে রাজি নয়। কিন্তু খেলার একেবারে শেষ মুহূর্তে গিয়ে সানু জিতে যায়। চুক্তি অনুযায়ী সেই সবার জন্য পানীয় কিনে আনে, আর হিয়ক নিজের হার মেনে নিতে না পেরে গোমরা মুখে চুপচাপ বসে থাকে। ঠিক তখনই দারিম হঠাৎ বলে ওঠে, একসময় সানু ছিল একজন ব্যাডমিন্টন প্লেয়ার, এমনকি একবার সে 2য় স্থানও অর্জন করেছিল। এই কথা শুনে হিয়ক বেশ রেগে যায়, কারণ তখন সে বুঝতে পারে অজান্তেই সে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের সাথে প্রতিযোগিতায় নেমেছিল। এভাবে হাসি মজার মধ্য দিয়েই এই দিনটাও কেটে যায়। সেই রাতে হিয়কের মা দারিমকে বলে, আমি জানি আমার ছেলে তোমায় অনেক ভালোবাসে, তাই এখন থেকে ওকে খুশি রাখার দায়িত্ব তোমার। জানো তো, ছোট থেকে সে একা একাই বড় হয়েছে, কিন্তু তোমার সাথে থাকলে সে খুব খুশি থাকে। এই কথাগুলো দারিমের মনে গভীর ছাপ ফেলে। সে তার মাকে জিজ্ঞেস করে, একজন পুরুষের ভালোবাসা সত্যি কিনা সেটা বুঝবো কিভাবে? তার মা একটু হেসে বলে, তার স্বামী কখনো তাকে ভালোবাসার কথা বলেনি, কিন্তু যখনই তার প্রয়োজন হয়েছে সে ঠিক তখনই তার পাশে এসে দাঁড়িয়েছে। এই কথা শুনে দারিমের মনে হতে থাকে হিয়ক সবসময় তাকে বিপদ থেকে বাঁচিয়েছে, তার পাশে থেকেছে। সে বুঝে যায় হিয়ক সত্যি তাকে ভালোবাসে। পরদিন শুরু হয় ফটোগ্রাফি এক্সিবিশন। হায়াং ও হিয়ককে একসাথে দেখে দারিম একটু অস্বস্তি বোধ করে। ঠিক তখনই তাকে ডাকা হয় এক বিদেশি দম্পতিকে কালেকশন ব্যাখ্যা করার জন্য, কিন্তু তার ইংরেজি খুবই দুর্বল, আর দূর থেকে জি এসব লক্ষ্য করে। সে ভাবে দারিমকে অপদস্থ করার জন্য এই সুযোগটাই যথেষ্ট। কিন্তু বড় কিছু হওয়ার আগেই হিয়ক খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলে নেয়। দারিম বুঝে যায় হিয়ক শুধু তাকেই ভালোবাসে। কিছুক্ষণ পর হিয়ক এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পায়, যে গ্যাসোলিন ভর্তি একটি ড্রাম নিয়ে ভেতরে ঢুকছে। সন্দেহ হওয়ায় সে তাকে অনুসরণ করতে শুরু করে, কিন্তু তার হাতে লাইটার দেখে হিয়ক বিষয়টি বুঝে ফেলে। তাদের মাঝে লড়াই শুরু হয়, আর লড়াইয়ের এক পর্যায়ে হিয়ক অজ্ঞান হয়ে পড়ে। এই সুযোগে সেই রহস্যময় ব্যক্তিটি অফিসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এদিকে ফায়ার অ্যালার্মের শব্দে সবাই একে একে বাইরে বেরিয়ে আসে, কিন্তু হিয়ককে কোথাও দেখতে না পেয়ে দারিম বুঝে যায় সে এখনও ভেতরে। তাই সে আবারও ভেতরে ঢুকে পড়ে। হিয়কের অফিস রুমের ভেতরে তাকে পড়ে থাকতে দেখে সে জানালা ভেঙে ভেতরে ঢুকে। তারপর হিয়ককে পিঠে তুলে নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে হিয়ক ধীরে ধীরে তার জ্ঞান ফিরে পায়। দারিম তাকে শক্ত করে জড়িয়ে ধরে, নিজের অব্যক্ত অনুভূতি প্রকাশ করে। তখন হিয়কও হেসে বলে সে দারিমকে ভালোবাসে, কারণ সে দারিম, আর কেউ নয়। হিয়কের এই সহজ স্বীকারোক্তিতে দারিম মুগ্ধ হয়ে তাকে কাছে টেনে নেয়। হিয়কও ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। ঠিক তখনই অফিসের স্টাফরা সেখানে চলে আসে, আর পরিস্থিতির চাপে দুজনই আলাদা হয়ে যায়। রাতে জি আর হায়াংয়ের ভাই সিয়ং একসাথে বসে কথা বলছিল। জি তাকে তাচ্ছিল্যের স্বরে বলে, আগুন লাগানোটা ছিল চরম বোকামি। সিয়ং বলে, আমার উদ্দেশ্য তাকে আঘাত করা ছিল না, বরং আমি তো শুধু তার অহংকার ভাঙতে চেয়েছিলাম। সেই রাতে তারা দুজনেই গভীর ঘুমে ডুবে যায়, কিন্তু ঘুমের মধ্যেও তাদের মাথার ভেতর ঘুরতে থাকে একে অপরের ভালোবাসার মুহূর্তগুলো। পরদিন সকালে হিয়ক এক নতুন উদ্যমে দিনটা শুরু করে, আর দারিম ভাবতে থাকে
আজ কী পোশাক পরে সে অফিসে যাবে। অফিসে পৌঁছে তাদের অফিস রোম্যান্স শুরু হয়ে যায়। নিজেদের প্রথম চুম্বনের তারিখটিও সুন্দর করে লিখে রাখে। তাদের মধ্যে সবকিছু ঠিক থাকলেও তারা নিজেদের সম্পর্কের কথা অফিসের কাউকেই জানায় না। সবার সামনে তারা শুধু একজন বস ও কর্মীর মতো আচরণ করে। বোর্ড মিটিংয়ে হিয়কের বাবা অফিসে আগুন লাগার বিষয় নিয়ে বেশ চিন্তা প্রকাশ করে। তাই হিয়ক সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার আদেশ দেয়, কারণ তার সন্দেহ হয় কেউ হয়তো ইচ্ছাকৃতভাবেই তার ক্যাম্পেইন নষ্ট করার জন্য এই আগুন লাগিয়েছিল। পরদিন হিয়ক আর দারিম একটি লাঞ্চ ডেটে যায়। লাঞ্চ শেষে তারা একসাথে হাত ধরে হাঁটছিল। হঠাৎই দারিম অফিসের কালিগদের সেখানে দেখতে পায়। ভয়ে সে হিয়ককে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, আর হিয়কও লুকিয়ে পড়ে। তারপর সে টিম মেম্বারদের অন্যদিকে নিয়ে যায়। রাতে সানুর সাথে দারিমের দেখা হয়। কিছুদিন আগে সে যে দারিমকে প্রপোজ করেছিল সেটা আসলে মজা ছিল। এতে দারিম কিছুটা স্বস্তি অনুভব করে, কারণ সে তার ছোটবেলার বন্ধুকে এভাবে হারাতে চাইছিল না। অন্যদিকে সানু দারিম আর হিয়ককে সেদিন একসাথে দেখে ফেলেছিল, তাই সে আজ এ কথা বলছে। এরপর থেকেই হায়াংয়ের সাথে দারিমের সম্পর্ক ঠিক হয়ে যায়, আর তারা ভালো বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে সানু আর হিয়কের মধ্যেও ভুল বোঝাবুঝি শেষ হয়ে যায়। পরদিন সকালে কাস্টমার কেয়ারে এক ভয়ঙ্কর অভিযোগ আসে। এক মহিলা দাবি করে ন্যাচারাল বেবি ডাইপারে নাকি মুরগির হাড় পাওয়া গেছে। দারিম তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মহিলা ভীষণ রেগে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর একটি ভুয়া অডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সাথে সাথেই প্রতিবাদকারীরা অফিসে হামলা করে। দারিম তাদের বাধা দিতে গেলে তারা দারিমকেও আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক তখনই টিমের অন্য সদস্যরা এগিয়ে এসে দারিমকে ভেতরে নিয়ে যায়। হিয়কো বিষয়টি জানতে পেরে দ্রুত ছুটে আসে। সে দারিমকে শক্ত করে জড়িয়ে ধরে, বলে, তুমি কি ঠিক আছো? কিন্তু দারিম তাকে শান্ত হতে বলে। সে হিয়ককে জানায় সে ওই মহিলার সাথে সরাসরি কথা বলতে চায়। তাই তারা একসাথে সেই মহিলার বাড়িতে যায়। সেখানে দারিম তার সাথে কথা বলতে চাইলে মহিলা রেগে যায়, আর এরই মাঝে তার হাতে থাকা বেবি স্টলার গড়িয়ে যেতে শুরু করে। কিন্তু দারিম কোনো মতে সেই শিশুটিকে বাঁচায়। ভীষণ অপরাধবোধে সেই মহিলা দারিমের কাছে ক্ষমা চায় এবং আসল অডিওটি অনলাইনে আপলোড করে। আসলে ডিভোর্সের পর সেই মহিলা একেবারে ভেঙে পড়েছিল। তার স্বামী তাকে কোনো আর্থিক সাহায্যও করতো না। জীবনের এই কঠিন সময়ে সে চাকরির আশায় যায় ন্যাচারাল বেবি কোম্পানিতে, মানে হিয়নের কোম্পানিতে। কিন্তু অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সে ডকুমেন্ট স্ক্যানিং রাউন্ডে বাদ পড়ে যায়। রাগে সে ওই কোম্পানির বিরুদ্ধে অনলাইনে খারাপ রিভিউ দিতে শুরু করে, এমনকি অপ্রয়োজনীয় অভিযোগপত্র জমা দেয়। এসব কথা জানতে পেরে দারিম ভীষণ কষ্ট পায়। সে বুঝতে পারে তার কারণে হয়তো আরও যোগ্য প্রার্থীরা চাকরি পায়নি। পরদিন আবারও সবকিছু স্বাভাবিক হয়ে আসে। বাসায় ফিরে দারিম ভীষণ অপরাধবোধে ভুগতে শুরু করে। পরিস্থিতি আরও জটিল হয়ে যায় যখন তার মা বলে তার বাবা কতটা সৎ ও ন্যায়পরায়ণ মানুষ ছিল, আর দারিমও ঠিক তার বাবার মতোই। তাই সে চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হিয়ক একটি পুরনো ইন্টারভিউয়ের ফাইল খুঁজে পায়, যা দেখে সে বেশ চমকে যায়। মিটিং রুমে জি কোম্পানির চেয়ারম্যানকে পরামর্শ দেয় নতুন প্রোডাক্ট লঞ্চ করার জন্য প্রজেক্টে যেন হিয়ক ও তার টিমকেই দেওয়া হয়, তবে শর্ত একটাই, এই প্রজেক্ট সফল হলে টিমের সবাইকে ফুল টাইম কর্মী হিসেবে নিয়োগ দিতে হবে। একটু ভেবে চেয়ারম্যানও এতে রাজি হয়ে যায়। মিটিং শেষে হিয়ক দারিমের কাছে তার রেজিগনেশন লেটার জমা দেয়, কিন্তু হিয়ক সেটা নেয় না। সে তাকে একটি ফাইল দেখিয়ে বলে এটা সে গতরাতে পেয়েছিল। সেই ফাইল থেকে স্পষ্ট বোঝা যায় যোগ্য প্রার্থীদের ইচ্ছাকৃতভাবেই বাদ দেওয়া হয়েছিল, মানে এতে দারিমের কোনো দোষী ছিল না, বরং তার কারণেই টিম আরও দক্ষ হয়েছে। হিয়ক তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে, আর এই দৃশ্য দেখে ফেলে টিমের একজন সদস্য। গুজব ছড়িয়ে পড়ে দারিম হায়াংয়ের সাথে প্রতারণা করেছে, যার জন্য হিয়ক আর হায়াংয়ের বিয়েটা পিছিয়ে গেছে। তাই টিমের সবাই তাকে এড়িয়ে চলতে শুরু করে। বিষয়গুলো বেশি দূর এগিয়ে যাওয়ার আগেই দারিম তাদের সম্পর্কের বিষয়টি তাদের খুলে বলে। টিমের সবাই বুঝতে পারে তারা আসলে দারিমকে ভুল বুঝেছিল, তাই আবারও সবাই মিলে যায়। ডিনারে তারা তাদের ভালোবাসার গল্প শেয়ার করে। জেজু আইল্যান্ডে তাদের প্রথম দেখা, আর তারপর থেকেই তাদের অনুভূতি তৈরি হয়। ডিনার শেষে হিয়ক দারিমকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানেই তারা প্রথমবারের মতো খুব কাছাকাছি চলে আসে। সেদিনের পর থেকেই তাদের সম্পর্ক আরও গভীর হয়ে যায়। সকালে হিয়ক তার জন্য রান্না করে,
বন্ধের দিনে তারা একসাথে খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটায় আর বিকেলে সাইকেলও চালায়। কিছুদিনের মধ্যেই নতুন প্রজেক্ট লঞ্চ করার সিদ্ধান্ত নেওয়া হয়। টিমের সবাই বেশ পরিশ্রম করে একটি প্রোডাক্ট ফাইনাল করে আর দারিম সব আইডিয়া ফোনে রেকর্ড করে রাখে। প্রতিদিনের মতো সেদিনও কাজ শেষে হিয়ক দারিমের কাছে আসে, কিন্তু দারিম তাকে একাই বাড়ি ফিরে যেতে বলে, কারণ এখনও তার কিছু কাজ বাকি আছে। পরদিন প্রোডাক্টটি লঞ্চ করা হয়। সবাই বেশ খুশি, কিন্তু তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। জানা যায় আরেকটি কোম্পানি একই দিনে একেবারে একই রকম প্রোডাক্ট লঞ্চ করেছে, যা দেখতে একেবারে তাদের বেবি প্রোডাক্টের হুবহু নকল। সবাই স্তব্ধ। তখন দারিম বলে ওঠে, কিন্তু তাদের প্রোডাক্ট তো 1 সপ্তাহ পরে লঞ্চ হওয়ার কথা ছিল, তাহলে সেই কোম্পানি আগে কিভাবে লঞ্চ করলো? ঠিক তখনই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। হিয়কের বাবা সামনে এসে দারিমকে জোরে এক চড় মারে। তিনি অভিযোগ করে বলেন, দারিম কোম্পানির গোপন তথ্য ফাঁস করেছে। সাথে সাথেই তদন্ত শুরু হয়, কিন্তু দারিম এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে। সে জানায় সে সৎভাবে কাজ করেছে এবং এসব সম্পর্কে সে কিছুই জানে না। কিন্তু তদন্ত কর্মকর্তা বলে, দারিম চাকরিতে ঢোকার সময় মিথ্যা বলেছিল যে সে বিবাহিত, অথচ সে অবিবাহিত। তাহলে এখন তাকে কিভাবে বিশ্বাস করা যায়? এই সময় হিয়ক তার সামনে এসে দাঁড়ায়। সে স্পষ্টভাবে বলে সে দারিমকে ভালোবাসে, দারিম নির্দোষ এবং সে যে কোনো মূল্যে এটা প্রমাণ করবে। দারিম চলে যেতে নিলে জি গোপনে তার সাথে কথা বলতে এগিয়ে আসে। সে বলে, আমি জানি তুমি নির্দোষ, কিন্তু তুমি যদি এই দায় স্বীকার না করো তাহলে হিয়ক আর এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না, কারণ শেয়ার হোল্ডাররা বলবে হিয়ক এমন একজন তরুণীকে চাকরি দিয়েছিল যে তার সাথে সম্পর্কের আড়ালে এই কোম্পানির সাথে প্রতারণা করেছে, তাই সে এই পদ পাওয়ার যোগ্য নয়। এই কথা শুনে দারিম বেশ চিন্তিত হয়ে পড়ে। তাই সে সিদ্ধান্ত নেয় হিয়কের জন্য সেই দোষ স্বীকার করবে। পরদিন অফিসে সে এমন অপরাধ স্বীকার করে যা সে কখনো করেনি। সে চাকরি ছাড়ার কাগজে সই করে এবং নীরবে কোম্পানি ছেড়ে চলে যায়। দারিমের এমন স্বীকারোক্তিতে হিয়ক কিছুটা বিভ্রান্ত হয়ে যায়, তাই সে একান্তে তার সাথে দেখা করে, কিন্তু দারিম তখনও মিথ্যা বলে। সবকিছুর জন্য আসলে সেই দায়ী। সে টাকার জন্যই ইচ্ছাকৃতভাবে সব করেছে, কারণ অন্য কোম্পানি তাকে বেশি টাকা দিয়েছিল। কিন্তু হিয়ক বুঝে যায় সে মিথ্যা বলছে। দারিম বলে, আমি আর পারছি না, এবার আমি নিজের মতো করে বাঁচতে চাই। আসলে সে হিয়ককে দূরে সরিয়ে দিতে চাইছিল, কারণ সে ভেবেছিল তার জন্যই হয়তো হিয়ক কখনো কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হতে পারবে না আর নিজের কোম্পানিকেও বাঁচাতে পারবে না। হিয়ক দারিমের কথায় ভীষণ কষ্ট পায়। এদিকে দারিমও কান্নায় ভেঙে পড়ে। সে তার মাকে সব সত্য জানিয়ে দেয়। এভাবে মিথ্যা বলে চাকরি নেওয়ার জন্য তার মা তাকে বেশ বকাঝকা করেন, কিন্তু পরে নিজের মেয়ের এত কষ্ট দেখে তিনি তাকে তার বোনের বাড়ি নিয়ে যান। এদিকে হিয়ক তদন্ত করে জানতে পারে হাংয়ের ভাই অফিসের একজন কর্মীকে টাকা দিয়ে এসব করিয়েছে আর দোষটা দারিমের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তাছাড়া সেদিন যে আগুন লেগেছিল সেটাও আসলে তার ভাইই লাগিয়েছিল। সব প্রমাণ জোগাড় করে সে দারিমের বাড়িতে যায়, কিন্তু দারিম তো আর সেখানে থাকে না। তাই সে সানুর সাথে দেখা করে দারিমের ব্যাপারে জানতে চায়, কিন্তু সানু দারিমের ঠিকানা দিতে অস্বীকার করে। কিন্তু শেষমেশ সে তার ঠিকানা বলে দেয়। তারপর হিয়ক দারিমের সাথে দেখা করে। সে তাকে সব প্রমাণ দেখায়। সে দারিমের কাছে ক্ষমা চেয়ে বলে দারিম তার দুর্বলতা, আর এটারই সুযোগ নিয়ে তার প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সে তার জন্যই এসব ঝামেলায় জড়িয়ে পড়েছিল। সে দারিমকে 2 অপরাধীর ছবি দেখিয়ে বলে, তারা শুধু আমাকে কোম্পানি থেকে সরাতে চেয়েছিল, তাই তারা তোমাকে টার্গেট করে। সে তাকে অনুরোধ করে বলে, আমি ব্রেকআপ চাই না, কিন্তু দারিম তাতে রাজি হয় না। অনেক কষ্ট করে সে দারিমকে কোনোভাবে রাজি করায়। তারপর তারা আবারও তাদের সম্পর্ক শুরু করে। পরদিন মিটিংয়ে সিদ্ধান্ত হয় হিয়ক ওই মেয়েটিকে সাপোর্ট করেছে এবং তার সাথে তার সম্পর্ক আছে, তাই তাকে ম্যানেজার পদ থেকে সরানো হোক। ঠিক তখনই হিয়ক মিটিং রুমে প্রবেশ করে। একে একে সে সব প্রমাণ দেখায়, যেখানে অপরাধী নিজ মুখে স্বীকার করে এসবের পেছনে জি আর হায়াংয়ের ভাই ছিল। তারপর সে তার মাকে নিয়ে আসে। তার মা সব সত্য তুলে ধরে যে কিভাবে তার স্বামী তার উপর নির্যাতন করত। মিথ্যা বলে নিজের অতীত অপকর্ম ঢেকে রেখেছিল। তিনি তার স্বামীকে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে সরানোর জন্য আবেদন করেন। শেষ পর্যন্ত হিয়ক ও তার মা জয়ী হয়। তারপর হিয়ক দারিমকে বিয়ের জন্য প্রপোজ করতে একটি ফুলের দোকানে যায়, কিন্তু ফুল নিয়ে ফেরার পথে তার একটি বড় অ্যাক্সিডেন্ট হয়
আর সেই দুর্ঘটনায় সে তার পুরনো সব স্মৃতি ভুলে যায়, এমনকি তারিমকেও। তদন্তে জানা যায় এসবের পেছনে হায়াংয়ের ভাই ছিল, তাই তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সানু আর হায়াং এক হয়ে যায়। হায়াংয়ের মা তাদের সম্পর্ক মেনে নেয়। এদিকে দারিম অনেক চেষ্টা করেও কিছুই করতে পারছিল না। সবশেষে তারা প্ল্যান করে আবারও জেজু আইল্যান্ডে যায়। সেখানে দুর্ঘটনাবশত একটি চুম্বনের মাধ্যমে হিয়োকের সব স্মৃতি আবারও ফিরে আসে আর তারা এক হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের গল্প।